নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে রয়েছি আমি জহিতা। জুহিতার সঙ্গে গুড মর্নিং কলকাতায় রয়েছে আমি অভিক। শুরুতে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, নীতি আয়োগের বৈঠকে মমতার মাইক বন্ধের অভিযোগ। জাতীয় রাজনীতি তোলপাড়। মিথ্যে বলছেন মমতা, মুখ্যমন্ত্রীর দাবি খারিজ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার অজুহাত খুঁজছিলেন মমতা, আক্রমণ নির্মলার। অজুহাত দিচ্ছে কেন্দ্রই, পাল্টা মমতা। বাংলার বঞ্চনার কথা বলেছি। আসামের চিফ মিনিস্টার, অরুণাচলের চিফ মিনিস্টার, ছত্তিশগড়ের চিফ মিনিস্টার, গোয়ার চিফ মিনিস্টার, যদিও রাজ্যগুলো খুবই ছোট ছোট, তারা কিন্তু কেউ 15 মিনিট বলেছে, কেউ 16 মিনিট বলেছে। রাজনাথজি বলেছিলেন 5 to 7 মিনিট। তা তুমি আমাকে 7 মিনিটসও করতে দিলে না। আর আমারটা যেই 5 মিনিটে পড়তে যাবে, সঙ্গে সঙ্গে বেল টিপে 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 স্টপ স্টপ স্টপ। আচ্ছা ঠিক আছে, স্টপিং। দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে মমতা। কংগ্রেস ও বিরোধী জোটের 7 মুখ্যমন্ত্রী বৈঠক বয়কট করলেও একমাত্র মুখ্যমন্ত্রী হিসেবে হাজির ছিলেন মমতা। কিন্তু আচমকাই বৈঠক শেষের আগে বেরিয়ে এলেন মমতা। মাইক বন্ধ, বলতে না দেওয়ার অভিযোগ। মমতার বৈঠক ওয়াকআউট ঘিরে তুলকালাম। বাজেট বঞ্চনা নিয়ে বলার কারণেই কি কেন্দ্রের ক্ষোভ? নীতি বৈঠকে মমতার মাইক মিউট। কেউ যদি বঞ্চনার কথা বলে, তার তো বলবার একটা জায়গা হওয়া দরকার। যেখানে কেউ যায়নি, আমি সবার হয়ে বলতে চেয়েছিলাম, যতটা পেরেছি বলেছি। সবার হয়ে বলার পরে বাংলার হয়ে বলতে শুরু করেছিলাম, তো এটা ওদের ভালো লাগেনি। এরপর থেকে ভাবতে হবে যে আদৌ ওদের মিটিংয়ে যাওয়া উচিত কিনা সম্মানের সাথে। মমতার এই অভিযোগের পর থেকেই জাতীয় রাজনীতিতে শোরগোল। মমতার দাবি মানতে নারাজ কেন্দ্র। প্রেস ইনফরমেশন ব্যুরোর দাবি অসত্য বলছেন মমতা। But it's unfortunate that the Chief Minister of West Bengal, Mamata Banerjee, has claimed that as switching off her mic, which is not true. If she's reminded that her time is over, even with the mic on, she could have requested that she's going to continue speaking like some other chief ministers did. I wish Mamata Banerjee would please say the truth behind this rather than again build a narrative based on falsehood. বিজেপির গাত্রদাহ থাকাটা খুব স্বাভাবিক, কারণ সারা ভারতবর্ষে একমাত্র শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, যার কাছে বিজেপি বারবার করে পরাজিত এবং প্রত্যাখ্যাত করে ফিরে আসতে হয়। স্বাভাবিকভাবেই অপমানের জ্বালাটা বিজেপির পক্ষে গ্রহণ করাটা খুব সমস্যা, কারণ চন্দ্রবাবু নাইডুর উপর ভর করে আজকে বিজেপিকে এই খোড়া ল্যাংড়া সরকার চালাতে হচ্ছে। চন্দ্রবাবু নাইডু 22 মিনিট বক্তব্য রাখলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখা শুরু করতেই 3 মিনিটের মাথায় তার মাইক অফ করে দেওয়া হয়। এইটাই প্রমাণ করলো যে বিজেপি কতটা ফ্যাসিস্ট, কতটা স্বৈরাচারী। ঠিক কি হয়েছিল? সত্যি কি মমতাকে বলতে দেওয়া হয়নি? আরে ভাই, মাছ দিয়ে কি শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? তুমি যদি বারবার বেল টিপছো মানে কি? আমায় স্টপ করতে বলছো তো মানে কি? হয়তো স্টপ করার সিস্টেম মানে ওইটাই। বাজে কথা, বাজে কথা, মিথ্যে কথা এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। নিজেদের ভুলটা যদি তখন বুঝতে পারতো, তাহলে আমার সাথে এটা করতো না। বাংলার বঞ্চনা নিয়ে অভিযোগ জানাতেই নীতি আয়োগের বৈঠকে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও বাংলার বঞ্চনা নিয়ে বারবার সরব হয়েছেন তিনি। তবে শুধু বাংলা নয়, অন্যান্য বঞ্চিত রাজ্যের পাশে থাকার আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা টিভি। নীতি আয়োগের বৈঠকে মমতার মাইক মিউট করা নিয়েই রাজনীতিতে তোলপাড়। একদিকে মমতার বক্তব্যকে অসত্য বলেই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অন্যদিকে মমতার বক্তব্যকে বিভ্রান্তিকর বলে দাবি প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিবিআই এরও। মমতার দাবি কতটা যুক্তিযুক্ত, কি বলল পিবিআই এর ফ্যাক্ট চেক, শুনুন। It was a very clear request from their side, because normally we would have gone alphabetically. So it begins with Andhra Pradesh, then Arunachal Pradesh, and then it goes on further down. Because West Bengal would be W, which would certainly come post-lunch session. They wanted a request. It was in writing, and we actually adjusted, and the Raksha Mantri actually called her in just before Gujarat. So she made her statement. Every chief minister is allotted 7 minutes, and there's just a clock on top of the screen which tells you the time that is remaining. So it goes from 7 to 6 to 5 to 4 to 3. At the end of that, it shows 00, nothing else. Nothing else has happened other than that. And what happens is the Raksha Mantri just does that on his table. That's it. And that's it. And then she said that, look, I would have liked to speak for more time, but I'll not speak anymore.
That was it. There was nothing more. We all heard. She made her points and we respectfully heard and noted her points, which will be reflected in the minutes. So I thought I will get over that at the beginning because I think that's what most people will be curious about. Just to mention the fact, her chief secretary continued to attend and he was in the room even after she left because she had to catch a flight to Calcutta. She said that she had an assembly session. That's what she told me, in the morning itself she told me. So that's as far that is concerned. শরেক বড় দায়, বাজেটে তা বুঝিয়েছে মোদী সরকার। অন্ধ্র বিহারকে ঢালাও সাহায্যের পরেও বাংলাকে বঞ্চনা। নীতি বৈঠকে বঞ্চনা নিয়ে মমতাকে বলতে বাধা, অপমানের প্রতিবাদে ওয়াকআউট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকে বেরিয়ে আসায় বিশেষ লাভ পাবে তৃণমূল বা ইন্ডিয়া জোট। নীতি আয়োগকে আর্থিক ক্ষমতা দেয়া হোক কিংবা ফিরিয়ে আনা হোক যোজনা কমিশন, সওয়াল মমতার। কেন্দ্রীয় সরকারের কি ভিত নড়বড়ে? সরকার টিকিয়ে রাখতেই বাজেটে অন্ধ্রপ্রদেশ আর বিহারকে ঢালাও প্যাকেজ। সাধারণ বাজেটের পর এই প্রশ্ন করছেন বিরোধী ইন্ডিয়া ব্লক। কেননা দুই শরিকের কাঁধে ভর করে টিকে আছে এই সরকার, অন্ধ্রপ্রদেশের টিডিপি এবং বিহারের জেডিইউ। বিহার অন্ধ্রপ্রদেশকে ঢেলে আর্থিক বরাদ্দ সীতারামনের বাজেটে। বিহারের সড়ক উন্নয়নে 26,000 কোটি টাকা বরাদ্দ, বন্যা মোকাবিলায় 11,500 কোটি টাকা আর্থিক প্যাকেজ। অন্ধ্রপ্রদেশের জন্য বরাদ্দ 15,000 কোটি টাকা। দুই শরিককে সন্তুষ্ট রাখতে গিয়ে কি বাকি রাজ্যগুলোকে অবহেলা, বঞ্চনা? আমরা তো একটা বাজেট দেখেছি যে বাজেটটাকে অন্ধ্র বা বিহারের রাজ্য বাজেট বললেও অত্যুক্তি হতো না। তো সেই বাজেটে পশ্চিমবঙ্গকে কেন বঞ্চনা করা হয়েছে সেই অভিযোগ যদি মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগে তুলতে চান তাহলে তাকে কেন বলতে সুযোগ দেওয়া হবে? বিজেপি বা নরেন্দ্র মোদীর সরকার তো এই নীতি নিয়েই চলছে। বিহার অন্ধ্রপ্রদেশের জন্য বিপুল পরিমাণ বাজেট বরাদ্দ, কিন্তু সেখানেও বঞ্চিত বাংলা। এমনকি বন্যা মোকাবিলার বরাদ্দ অর্থেও বাংলা নেই। আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। বঞ্চনার অভিযোগ তুলে ইন্ডিয়া জোটের 7 মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠক বয়কট করেন। মমতাই একমাত্র মুখ্যমন্ত্রী যিনি এই বৈঠকে অংশ নেন। জানিয়ে ইন্ডিয়া ব্লকের মধ্যে সমন্বয়ের অভাব প্রকাশ্যে আসে, কিন্তু মমতার মুখ বন্ধ করে দেওয়ার অভিযোগ, সঙ্গে প্রতিবাদে ওয়াকআউট। বৈঠক ছেড়ে বেরিয়ে আসার এই সিদ্ধান্তে কি তৃণমূল বা ইন্ডিয়া জোটের কোনো রাজনৈতিক ফায়দা মিলবে? নীতি আয়োগের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। তার কথায়, যোজনা কমিশনের নির্দিষ্ট পরিকল্পনা করা হতো, প্রত্যেক রাজ্যের জন্য আলাদা পরিকল্পনা হতো। নীতি আয়োগের আর্থিক নীতি তৈরির ক্ষমতাই নেই। তাহলে নীতি আয়োগকে আর্থিক ক্ষমতা দিন, না হলে পুরনো যোজনা কমিশন ফিরিয়ে আনুন, সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের। চন্দ্রবাবু নাইডুর পাশাপাশি আরো বেশ কয়েকজন মুখ্যমন্ত্রীকে 20 মিনিটেরও বেশি সময় বলতে দেওয়া হয়েছে, কিন্তু নীতি বৈঠকে মমতার কণ্ঠরোধ। যা নিয়ে নতুন করে বিতর্ক জাতীয় রাজনীতিতে। কলকাতা টিভি। নীতি আয়োগের বৈঠকে মমতার কণ্ঠরোধের অভিযোগ, প্রতিবাদে ওয়াকআউট মমতা বন্দ্যোপাধ্যায়ের। নীতি আয়োগে কি হবে না হবে তার ইঙ্গিত আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী। সবটাই পূর্ব পরিকল্পিত, তোপ অধীর চৌধুরীর। জাতীয় ক্ষেত্রে রাহুলের উত্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের ঈর্ষার কারণ, বিস্ফোরক অধীর। নীতি আয়োগে কি হবে, কি হতে চলেছে, উনি কি করবেন, মোটামুটি তার একটা বর্ণনা উনি আগে দিয়ে দিয়েছেন আপনাদের, তার একটা ইঙ্গিত আগে উনি দিয়ে দিয়েছেন। ওখানে ওনাকে বলতে দেওয়া হলে ভালো, না দিলে বেরিয়ে আসবেন, রাজ্যের কথা বলবেন, সব যা যা বলেছিলেন ওখানে যাওয়ার পর তাই ঘটল। অর্থাৎ তিনি যে নাটকের স্ক্রিপ্ট তৈরি করেছিলেন, নাটকের যে দৃশ্য তিনি তৈরি করেছিলেন, সবকটা দৃশ্যের সঙ্গে তার পরবর্তী নাটকের যে উপস্থাপনা সেগুলো সমান সমান হয়ে গেল। মমতা ব্যানার্জির এখন সমস্যা হচ্ছে জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান। জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান মমতা ব্যানার্জির জানে, মমতা ব্যানার্জির প্রাণে, মমতা ব্যানার্জির মনে এক অদ্ভুত ঈর্ষার জন্ম দিয়েছে। তাই তাকে দেখাতে হবে যে তিনি জাতীয় নেত্রী হিসাবে আজও প্রাসঙ্গিক, তাই বাকি কেউ কিছু নয়, আমি মমতা ব্যানার্জি, আমি এখানটা সব কিছু পারি, তাই তোমরা কি করেছো না কিছু দেখার দরকার নেই। আমি বাইরে বলবো ইন্ডিয়া জোটের সঙ্গে আছি,
কিন্তু ভিতরে আমি মশারির মধ্যে মশারি খাড়া করব। মমতা ব্যানার্জি যখন মশারির মধ্যে মশারি তৈরি করে না শ্যাম রাখছে, কুল রাখছে, সব মিলিয়ে তিনি এক ঢপের রাজনীতি শুরু করেছেন। গুড মর্নিং কলকাতায়, সময় এখন বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বালি পৌরসভার অর্থ বিভাগের আধিকারিক এবং হাওড়া সদর এসডিওর বিতর্কে নয়া মোড়। এবার এসডিওর হুমকির ভিডিও ভাইরাল। ভিডিওয়ে দেখা যাচ্ছে অর্থ বিভাগের আধিকারিক কল্যাণ প্রামাণিককে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিচ্ছেন এসডিও অমৃতা রায়। ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। যিনি দায়িত্বে আছেন তিনি কি করছেন? আমি যদি জাস্ট বলি, বালি মিউনিসিপ্যালিটি শ্রীমতী অমৃতা রায় বর্মন, এসডিও হাওড়া, তিনি কি করছেন? ওয়াই সি ইজ নট টেকিং কেয়ার? ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা, তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না। কেউ খাচ্ছেন, কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন। গ্যাং আপ হয়ে গেছে একটা। মুখ্যমন্ত্রীর কড়া ধমক সত্ত্বেও শোধরাননি হাওড়া সদরের এসডিও। অমৃতা রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। খোদ বালি পৌরসভার অর্থ বিভাগের অফিসারের হিসেব বহির্ভূত বিলে সই করানোর বিস্ফোরক অভিযোগ ওঠে অমৃতার বিরুদ্ধে। এই অভিযোগ অস্বীকার করেন এসডিও। এই ঘটনার পর শোকজ করা হয় ফিনান্স অফিসারকে, তাকে বদলিও করে দেওয়া হয় দক্ষিণ দিনাজপুরে। তো যাই হোক, আমি যেরকম লড়ছি এই লড়াই আমি চালিয়ে যাব। সার্ভিস জীবনে যতদিন আমি সার্ভিস করব, অন্যায়ের প্রতিবাদ করেছি, করাপশনের এগেনস্টে আমি কথা বলেছি, এবং ও যতই ধমকি ধমক দিক, আমি এই কাজ আমার যথারীতি সমানভাবেই আমি চালিয়ে। এটা হচ্ছে কি হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেকশন আর এই ফিনান্স সেকশন, এই সেকশন ওই সেকশন আমাদের। এর মধ্যেই অমৃতা রায়ের হুমকির ভিডিও ভাইরাল হয়। ভিডিওয়ে শোনা যাচ্ছে অর্থ বিভাগের আধিকারিককে প্রাণে মারার হুমকি দিচ্ছেন এসডিও। ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। এই ভিডিও সম্পর্কে মুখ খুলতে চাননি অমৃতা রায়। তার ফোন রেকর্ড করা হবে না, এই প্রতিশ্রুতি আদায় করে কলকাতা টিভির প্রতিনিধিকে তিনি শুধু জানিয়েছেন গোপন মিটিংয়ে ভিডিও করা অন্যায়। হাওড়া সদরের এসডিওর নিশানায় বালি পৌরসভার ফিনান্স অফিসার কল্যাণ প্রামাণিক। এই ঘটনা নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন ওই অফিসার। হাওড়া থেকে জগন্নাথ সামন্ত রিপোর্ট, কলকাতা টিভি। 5 বছর ঘর ছাড়া থাকার পর বাড়ি ফিরতেই কংগ্রেস কর্মীকে গাছে বেঁধে পিটিয়ে খুনের অভিযোগ। তৃণমূল কর্মী সহ 8 জন গ্রেফতার। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি অধীর চৌধুরীর। পুলিশের ওপরে ভরসা নেই, সিবিআই তদন্তের দাবি নিহত কংগ্রেস কর্মীর স্ত্রীর। ময়নাগুড়িতে কংগ্রেস কর্মী খুন, রাষ্ট্রপতিকে চিঠি অধীর চৌধুরীর। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অঘোষিত জরুরি অবস্থা চলছে রাজ্যে, রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি অধীরের। ময়নাগুড়িতে কংগ্রেস কর্মী খুনে এবার রাষ্ট্রপতিকে চিঠি দিলেন অধীর চৌধুরী। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ, অঘোষিত জরুরি অবস্থা চলছে রাজ্যে। চিঠিতে উল্লেখ প্রদেশ কংগ্রেসের সভাপতির। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ দাবি। जैसे कि जलपाईगुड़ी में घटना घटी, हमारे पार्टी के वर्कर पेड़ में बांधकर उनको जिस तरह बेरहमी से पीटते पीटते उनको हत्या किए गए, ये सारे आपका निगाहों में आए। ये बंगाल में कोने कोने में इससे की दहशतगर्द की तस्वीर रोजाना हमें आपको सबको मिलता है। तो इस हालात में मुझे लगा कि यहाँ आके बड़ी बड़ी तो बात करते हैं, ममता बनर्जी की दिल्ली आते ही सद्दी बन जाते हैं और बंगाल जाते आम लोगों के ऊपर दहशतगर्द करना शुरू कर देते हैं। বৃহস্পতিবারের ঘটনার পর থেকেই এলাকা শুনশান, শ্মশানের স্তব্ধতা, গ্রাম ছাড়া প্রতিবেশীরা। খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিলেন মানিক। তাঁর পরিবারের দাবি, নদী থেকে বেআইনিভাবে বালি তোলা ও জমির জবরদখলের প্রতিবাদ করার কারণে বছর 5 আগে তাদের ঘর ছাড়া হতে হয়। শিলিগুড়িতে আত্মীয়র বাড়ি ছেড়ে গত রবিবার গ্রামে ফেরেন তাঁরা। তারপর থেকেই নতুন করে শাসক দলে যোগ দেওয়ার জন্য মানিকের ওপর চাপ দেওয়া হচ্ছিল। ময়নাগুড়ি থানায় অভিযোগও করা হয়। সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য মানিকের পরিবারকে চাপ দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। অভিযোগ করে মানিকের পরিবার। এরপর দলবল নিয়ে কংগ্রেস কর্মীর বাড়িতে ঢোকে তৃণমূলের লোকজন। তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গাছে বেঁধে পিটিয়ে মারার অভিযোগ। 11 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নিহতের স্ত্রী। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশের জালে 8। আপনাকে মেরেছিলেন? কেন মারলেন? অন্যায় করছে, আমি মারছি, আমাকে অন্যায় করছে। কি অন্যায় করলো? মানিক অন্যায় করেছিল? মার মাথা বাইরে ছিল। এইভাবে মারবেন?
না মারি লোকটা মারা গেল ওইভাবে মারি নাই। বুধবার মানিক রায়ের বাড়ি ভেঙে দেয় দুষ্কৃতীরা। শনিবার ময়নাগুড়ি থানার পুলিশের উদ্যোগে সেই বাড়ি মেরামত করার কাজ শুরু হয়। চোখের সামনে স্বামীর নির্মম মৃত্যুর দৃশ্য এখনো তাজা মানিকের স্ত্রীর কাছে। সেই আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন তিনি। হ্যাঁ, শ্বাসকষ্টের পুরো সমস্যা হচ্ছে, তার মধ্যে 3 দিন থেকে ঘুম যায়নি। হ্যাঁ, এই আতঙ্ক দেখে আমরা ময়নাগুড়ি হসপিটালে নিয়ে আসি। কখন নিয়ে আসেন? এই তো মোটামুটি ঘন্টা 2 আগে। এখন পরিস্থিতি কেমন? এখন পরিস্থিতি সামান্য একটু সুস্থ আছে। চিকিৎসকরা কি হ্যাঁ, বলছেন? চিকিৎসক ডাক্তার ম্যাডাম বলছিল যে একটু সুস্থ আছে। উনি স্বামীর হাতে যে এরকম দেখছিল নিজের চোখে, উনি আজকে চোখে ভাসতেছে, ভয়ের কিচ্ছু নেই। আমরা একটা ছেলানের পরে ঘন্টা 3 পরে এখন নিতে চাই। 2 সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়িতে রয়েছেন মৃত স্ত্রী স্বপ্না রায়। দোষীদের কঠোর শাস্তির দাবি। ময়নাগুড়ি থেকে কৌস্তব ভৌমিকের রিপোর্ট, কলকাতা টিভি। সময় এখন আরো একটি বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। টলিপাড়ার সমস্যা মেটাতে ফেডারেশন বৈঠক। টলিপাড়ার কেটেও কাটল না জট। গুপি শুটিংয়ের অভিযোগ রাহুল মুখার্জির বিরুদ্ধে। পরিচালক হিসেবে রাহুল মুখার্জিকে চায় না। রাহুল ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে কাজ করবেন, পরিচালক হিসেবে কাজ করার কথা সৌমিক হালদারের। পরিচালক সৌমিক না আসায় আমরা ফ্লোর ছাড়ি। ফেডারেশনকে না জানিয়ে কাজ করলে অসহযোগিতার অধিকার আছে। পরিচালক রাহুল মুখোপাধ্যায় বাংলাদেশে শুটিং করেছেন, কাউকে না জানিয়ে বাংলাদেশে 4 দিন শুটিং করেছেন, এমনটাই অভিযোগ টেকনিশিয়ানদের। আমাদের কাজ মানে হতে পারে সমস্যা। আমি সবসময় একটা জিনিস বলি, যেটা দেব একটু আগে বললো, আমাদের ইন্ডাস্ট্রির সমস্যা ইজ লাইক এ ফ্যামিলি। আমরা বসে সেটা কাজ বন্ধ করা, যেখানে প্রত্যেকটা দিন একজন প্রযোজক, আজকে দেব প্রডিউসার হয়ে গেছেন, রেগুলার ছবি করেছেন, আমি ওর ছবিতে কাজ করেছি। আমার তো মনে হয় না যে 9টায় কল থাকলে আমি 9:05 কোনো দিন সেটে গেছি। কারণ আমার মনে হয় প্রত্যেকটা মিনিটে ইজ এ লাইক একটা প্রডিউসার তার গুনছেন। সেখানে আপনারাও জানেন খুব ভালো করে যে বাংলা সিনেমা, বাংলা টেলিভিশন, ওটিটি যারা করছেন প্রযোজকরা এবং আর্টিস্ট এবং টেকনিশিয়ানসরা, তাদের সবসময় তো একটা পজিটিভ জায়গা থাকে যে আমরা এটাকে আরও বড় কোথায় করব। আজকে যে এক্সাম্পলটা হচ্ছে বা হতে চলেছে, সেই এক্সাম্পলটার জন্য সত্যি আমি খুব প্রস্তুত ছিলাম না। কারণ আমি দেখেছি যে হ্যাঁ, একজন পরিচালক, তিনি আমার ছবির পরিচালক, তার কাজ একটা সময় তারা বন্ধ করেছেন, আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। তারপর আমরা দেখেছি যে সেই কাজটা করতেও দেওয়া হয়েছে, মানে ইটস অ্যান অফিসিয়াল ডিক্লারেশন। আমাকে আমার প্রোডাকশন থেকে কল দিয়েছে। এবার কাজটা এই যেটা দেব বলছে, কাজটা কেন হলো না আই ডোন্ট নো, মানে এটা আমাদের কাছে এখন অবধি কোনো উত্তর নেই। প্লাস একটা ডিরেক্টরস রেসপেক্ট বলে একটা বস্তু আছে। হ্যাঁ, একজন ডিরেক্টর 9 মাস 10 মাস ধরে খেটে একটা স্ক্রিপ্ট তৈরি করেন, এবং একটা ডিরেক্টর যখন একটা কাজ নিয়ে শুরু করেন, সেখানে আলটিমেটলি কারা কাজ করে? অ্যাক্টার্স এবং টেকনিশিয়ানস। সো আমরা তো চাইবো জিনিসটা বাড়ুক। আজকে যদি এইটা হতে থাকে যে কোনো একটা কারণে কাজটা বন্ধ হয়ে গেল, কাজের সঙ্গেও আলোচনা চলতে থাকে, এরকম বহুবার হয়েছে আমাদের জীবনে, সেটা বোধহয় আমাদের কাছে ইজ নট আ ভেরি ইম্পর্টেন্ট জিনিস। মিটিং করি এবং সেখানে সিদ্ধান্ত হয় যে এরপর আমাদের কিন্তু এই ব্যাপারে অন্তত আন্দোলন করতে হবে এবং লড়াই চালিয়ে যেতে হবে। সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিই। বিশেষ করে আমাদের গত 5ই মে আমরা ফেডারেশনের যে 55তম বার্ষিক সাধারণ সভা করেছি, সেখানে সর্বসম্মতিক্রমে এটা পাশ করা হয় যে কোথাও যদি কোনো রকম গুপি শুটিং হয়, তাহলে যে কোনো কলাকুশলী যুক্ত থাকবেন তাকে আমরা সাময়িকভাবে কাজ থেকে বিরত থাকতে বলবো, সেই সংশ্লিষ্ট গিল্ড থেকে। অর্থাৎ ফেডারেশন কিন্তু কাউকে সাসপেন্ড করতে পারে না, এইগুলো ভুল তথ্য যাচ্ছে আপনাদের কাছে। ফেডারেশন বলবে সংশ্লিষ্ট গিল্ডকে যে সেই কলাকুশলী সম্পর্কে যেন চিন্তা ভাবনা করা হয়। সেই ক্ষেত্রে আমরা নন কোঅপারেশন করি সেই কলাকুশলীর সঙ্গে, অর্থাৎ যে তার সঙ্গে আমরা কাজ করব না, সেই স্বাধীনতা কিন্তু আমাদের আছে। কারণ যেহেতু আমরা ফ্রিল্যান্স, এটা আপনারাও জানেন। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।